নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বড়দিনের পর এবার বর্ষবরণের রাতেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান লিখলেন তিনি, আর নিজের লেখা গানই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। তবে অবসরপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ পন্তকেও বড় পদে আনল সরকার। নতুন বছরে বাংলাকে উপহার রেলের। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে কলকাতা। চলতি মাসে চালু হবে এই পরিষেবা। বছরের শুরুতেই দুঃসংবাদ, এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম। বৃহস্পতিবার থেকে 19 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম 111 টাকা। ফলে চাপ বাড়ল রেস্তোরাঁ এবং গাড়ির মালিকদের। বছরের শুরুতে বিরাট অর্জন, চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এল ভারত। পয়লা জানুয়ারি বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তির্যক মন্তব্যে নির্বাচন কমিশনকে বিধে গোটা জানুয়ারি জুড়ে কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পতাকা তুলে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শুরু করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বিজেপি চেয়েছিল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআরের মধ্যে দিয়ে বাংলার বৈধ ভোটারের নাম বাদ দিতে। এই অভিযোগকে সামনে রেখে দলের সৈনিকদের ময়দানে নামিয়ে দিয়েছে তৃণমূল। রাজ্য নেতৃত্বের মতে একপাশে বর হয়েছে। যেখানে ভোটার কিছুদিন আগে কর্মীরা ভোটের কাজে নামেন, সেখানে এবার অনেক আগে থেকে ওয়ার্ম আপ শুধু নয়, বিজেপিকে রুখতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রাজ্যের শাসক দলের। তার জন্যে তির্যক মন্তব্যে নির্বাচন কমিশনকে বিধল দলের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোটা জানুয়ারি জুড়ে কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। পয়লা জানুয়ারি বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাতা দিবস। এই উপলক্ষে সকাল 9:30 প্রথমে কালীঘাটে, 10টায় দলের সদর দপ্তর বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনের জাতীয় পতাকা ও দলীয় পতাকা তুলে শ্রদ্ধা জানিয়েছে। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শুরু করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সকাল 10:30টায় সায়েন্স সিটির কাছে পুরনো তৃণমূল ভবনে এই কর্মসূচি করেছে রাজ্যসহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এসআইআর তো বটেই, নতুন বছরে তৃণমূলের হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের 15 বছরের খতিয়ান, যাকে উন্নয়নের পাঁচালী নাম দিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে শাসক দল। জানুয়ারির মাসব্যাপী ব্লক ও অঞ্চল স্তরে চলবে এই নিয়ে প্রচার। এই দুটি ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে ভোটার মূল অস্ত্র তৃণমূলের। এছাড়া বাংলার মনীষীদের বারবার ভুল নামে ডাকা, বিকৃত উচ্চারণে সম্বোধন করা, তাঁদের বারবার অপমান করছে বিজেপি, এমনটাই দাবি করছে তৃণমূল। এর প্রতিবাদে আরও বেশি মর্যাদায় মনীষীদের জন্ম ও মৃত্যুর দিনগুলিতে তাদের সামনে দিয়ে পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এসআইআর নিয়ে বিজেপিকে বিধে দলের এক রাজ্য নেতার বক্তব্য, এসআইআর কার্যক্রমের মধ্যে দিয়ে বিজেপি নির্বাচন কমিশনকে নামিয়েছিল বাংলার বৈধ ভোটারদের নাম কাটাতে। বাংলার ভোটারদের মধ্যে তারা রোহিঙ্গা আর বাংলাদেশি খুঁজতে নেমেছিল। তাতে তারাই মুখ থুবড়ে পড়েছে। উল্টে পরোক্ষভাবে হলেও তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে, তাদের কর্মীদের এক জায়গায় এনে মাঠে ময়দানে নামিয়ে দিয়েছে নির্বাচনের আগেই। এসআইআর নিয়ে প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দ, বি.আর. আম্বেদকর সহ বাংলা ও দেশের মনীষীদের সম্মান জানানোর কথা হয়েছে। এই সঙ্গে উন্নয়নের পাঁচালীর বিপুল প্রচার চলবে। এরপর 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। ব্লকে, ওয়ার্ডে, অঞ্চলে সর্বত্র সুভাষ উৎসব পালন করা হবে। এছাড়া 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালনের সঙ্গে সঙ্গে 30শে জানুয়ারি গান্ধীজির প্রয়াণ দিবসকে শহীদ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদা দিয়ে স্মরণ করা হবে তৃণমূলের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে লড়াকু বার্তা দলনেত্রীর। বৃহস্পতিবার এক স্যান্ডেলের পোস্টের শুরুতেই দলের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ধমক দিয়ে কোনো লাভ হবে না, সেই হুঁশিয়ারি বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েই সেই রকমই লড়াকু বার্তা দলনেত্রীর।
রক্তচক্ষু উপেক্ষা করেই সংগ্রাম আজীবন চলবে বলেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্টে উল্লেখ করেছেন। বৃহস্পতিবারের এক্স হ্যান্ডেলে পোস্টের শুরুতেই দলের প্রতিটি কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পুরনো দিনের কথা উল্লেখ করে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী লেখেন, মা মাটি মানুষ সেবার লক্ষ্যে 1998 সালে আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু করেছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজ আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাদের নির্লস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। অপশক্তি, রক্তচক্ষুকে উৎখাতের ডাক দিয়ে লড়াকু মুখ্যমন্ত্রীর বার্তা আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনো রকমের অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে অবসরপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ পান্তকেও বড় পদে আনল সরকার। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন। সেই নন্দিনীকেই আগে স্বরাষ্ট্র সচিব পদে বসান মুখ্যমন্ত্রী, আর এবার তাকে মুখ্য সচিব পদে আনা হল। নন্দিনী রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব। তবে অবসরপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ পান্তকেও বড় পদে আনল সরকার। এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ পান্ত। 31শে ডিসেম্বর অর্থাৎ বুধবারই মেয়াদ শেষ হয় তার। এমনিও তিনি 6 মাসের এক্সটেনশনে ছিলেন। এর আগে 30শে জুন পর্যন্ত তার পদে থাকার কথা ছিল। সেবার রাজ্য সরকারের চাওয়া এক্সটেনশনের অনুরোধে সায় দিয়েছিল কেন্দ্র। মুখ্য সচিব হিসেবে মেয়াদ শেষ হলেও প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মনোজ পান্তের। তিনি এবার কাজ করবেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে। মুখ্য সচিবের সমপদমর্যাদাতেই কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। তার বদলে মুখ্য সচিব পদে এলেন এতদিন স্বরাষ্ট্র সচিব পদে থাকা নন্দিনী চক্রবর্তী। বরুণ রায়, অত্রে ভট্টাচার্য এবং প্রভাত মিশ্রের মতো আমলারাও মুখ্য সচিব হওয়ার দৌড়েছিলেন। শেষ পর্যন্ত নন্দিনীর নামেই শিলমোহর পড়েছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কাজ করবেন মহিলা মুখ্যমন্ত্রীর অধীনে। সেদিক থেকে দেখতে গেলে রাজ্য প্রশাসনের মাথায় এবার 2 মহিলা। 1994 এর ব্যাচের IAS নন্দিনী চক্রবর্তী। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি। একাধিক বিতর্কেও জড়িয়েছেন। সাম্প্রতিক অতীতে রাজ্যপালের প্রধান সচিব ছিলেন তিনি। রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে বেশ চাপানোতর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে। রাজভবন তাকে রিলিজ করার কথা নবান্নকে জানালেও নবান্নের নির্দেশ ছিল রাজভবনে কাজ করুন নন্দিনী। পরে রাজ্যপালের সঙ্গে আলাদা করে এই বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপরই নন্দিনী চক্রবর্তীকে সরানোর সিদ্ধান্ত নেয় নবান্ন। দেওয়া হয় পর্যটন দপ্তরের দায়িত্ব। পর্যটন দপ্তর থেকে 2023 সালের ডিসেম্বরে তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান। এবার তিনি কাজ করবেন মুখ্য সচিব হিসেবে। তার জায়গায় স্বরাষ্ট্র সচিব হচ্ছেন জগদীশ প্রসাদ মিনা। বরুণ রায়কে দেওয়া হয়েছে পর্যটন দপ্তরের দায়িত্ব। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর শুনানিতে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ, কলকাতা হাইকোর্টের আদেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না। এসআইআর এর প্রথম ধাপ শেষ হওয়ার পর রাজ্যে বাদ পড়েছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। এই তালিকায় সংশোধনের প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে শুনানি। লক্ষ লক্ষ ভোটারকে নথিপত্র সহ শুনানিতে হাজির হতে হচ্ছে এবং নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এই তালিকায় যেমন সাধারণ মানুষ রয়েছে, তেমনি রাজ্যের বহু নেতা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের নামও রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ,
কলকাতা হাইকোর্টের আদেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না। বুধবার এই নির্দেশিকা জারি করল কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত যেসব ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যেগুলিকে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে সেগুলো কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকদের প্রয়োজনীয়তা নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে যাতে কেউ বাতিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে না পারে, সেই বিষয়টিকে জেলা স্তরে নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, 2024 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসির তালিকা বাতিল হয়ে যায়। এর ফলে প্রায় 12 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল হয়। তবে আদালতের নির্দেশ অনুযায়ী 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলেই গণ্য করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে কলকাতা। বছরের প্রথম দিন সাংবাদিক সম্মেলন করে এই খবর দিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি মাসে এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। নতুন বছরে নতুন উপহার পেতে চলেছে পশ্চিমবঙ্গ, আর সেই উপহার আসছে ভারতীয় রেলের তরফ থেকে। হাওড়া আর গুয়াহাটির মধ্যে চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। এই সুপারফাস্ট ট্রেনের সন্ধ্যার সময় কলকাতা থেকে রওনা হয়ে পরদিন ভোরে পৌঁছে যাবে গুয়াহাটি। पहली जर्नी जैसा कोलकाता से गुवाहाटी के बीच में चलाएंगे और करीब करीब बहुत लंबा गुवाहाटी से लेके बोंगाईगांव, जलपाईगुड़ी, कूच बिहार, कंप्लीट बंगाल को कवर करते हुए मालदा होते हुए हावड़ा तक, कोलकाता तक ये ट्रैक रहेगा रूट। वंदे भारत स्लीपर में बहुत सोच समझ के टाइम टेबलिंग की जाएगी। टाइम टेबलिंग इस तरह से करेंगे कि शाम को ओरिजिन से निकले और अर्ली मॉर्निंग पहुंच जाए डेस्टिनेशन पे। शाम को अपना ऑफिस का काम, बिजनेस का काम कंप्लीट करके निकले ओरिजिन से और डेस्टिनेशन पे पहुंच जाए अर्ली मॉर्निंग। কেন্দ্রীয় রেলমন্ত্রীর দাবি, এই ট্রেনের ভাড়া রাখা হচ্ছে আম জনতার আওতার মধ্যে। गुवाहाटी हावड़ा का माने गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है 6 to 8,000 रुपीस के आसपास का होता है। 6,000 to 8,000, 10,000 भी पहुंचता है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2,300 रुपए। बहुत कंफर्टेबल है, विद फूड है। दोबारा बोल दीजिए सर। 2,300 हावड़ा टू गुवाहाटी थर्ड एसी का 2300 एक जगह जस्ट 2000 2,300 के आसपास का रहेगा प्लस माइनस। और 2 AC का रहेगा करीब 3,000 रुपीज। बहुत कंफर्टेबल है, बहुत मिडिल क्लास का ध्यान में रखते हुए किया गया है। फर्स्ट AC का 3,600। এই ট্রেনে সাড়া জাগিয়ে শুরু হয়েছিল পরিষেবা। এখন দেশের অনেকগুলো শহরের মধ্যেই চলছে বন্দে ভারতের চেয়ার কার। বন্দে ভারত স্লিপার নিয়ে কৌতূহল ছিল বেশ কিছুদিন ধরে। বলাই বাহুল্য, প্রথম পরিষেবা কলকাতা থেকে শুরু হওয়ার খবর রাজ্যের মানুষের জন্য বড় উপহার। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের রেকর্ড শীতের আমেজ। এই আমেজকে সঙ্গী করেই বছরের প্রথম দিনই কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শুধু শহরবাসী নয়, বাইরের জেলা থেকেও বহু মানুষ হলেন কলকাতামুখী। দর্শনীয় স্থানে পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সবাই সেলফিতে বন্দী করলেন স্মরণীয় মুহূর্তগুলি। মানুষ চায় বছরের শেষটা এবং শুরুটা ঘোরাফেরা আনন্দ দিয়েই কাটাতে। যেমন পিকনিক, বিভিন্ন মেলাতে ঘোরা, বিভিন্ন জায়গায় ঘোরা। আর সেরকম কলকাতায় তো ঘোরার জায়গার অভাব নেই। এখন আমি দাঁড়িয়ে আছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। দেখা যাচ্ছে আশপাশটা কত ভিড় রয়েছে। তো মানুষের কি কি প্ল্যান রয়েছে আমরা সে সম্পর্কে একটু জেনে নেব।
নতুন বছর মানেই বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়ানো। নতুন বছর মানেই ফুর্তি, আনন্দ, উপভোগ। সেই কারণে বড়দিনের সময় থেকেই কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেন পর্যটকেরা। শহরের পাশাপাশি শহরতলি ও গ্রামের পর্যটকেরাও কলকাতার বিভিন্ন ঘুরে দেখার জায়গাগুলিতে ভিড় করেন। চলুন দেখে নিই নতুন বছর কিভাবে উপভোগ করছেন পর্যটকেরা। আজকে বেরিয়েছি, আজকে এই বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এবার দেখে রাতের বেলায় ব্যাক করব এই। আর এখানে এটা আজকে 5টা থেকে শো হবে, এই 5টা থেকে শোটা বাচ্চাদের জন্য বেসিক্যালি আসা। আর এর পাশে চার্চে যাব একটু, আর একটু ওই রাস্তায় কলকাতায় ঘুরতে, মানে সবসময় দিনে রাতে সবসময় ভালো লাগে এই, আর কিছুই প্ল্যান নেই। इसके बाद विक्टोरिया मेमोरियल जाएंगे और भी बहुत जगह विजिट करने के लिए वहाँ जाएंगे, जैसे जू हो गया, अलीपुर जू वगैरह। तो बस न्यू ईयर में यही सब है। থেকে এসেছি, মুর্শিদাবাদের বহরমপুর থেকে কলকাতা ঘোরাতে মেয়েদের নিয়ে এসেছি। আজকে প্রথমে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম দেখেছি, আর তারপর বিড়লা প্ল্যানেটের শোটা দেখবো, তারপর কিছুদিন স্টে করবো এখানে আমার রিলেটিভের বাড়িতে, তারপর আরও কিছু জায়গা ঘুরে বাচ্চাদের দেখে তারপর বাড়ি ফিরবো। তবে 2025 অনেকের যেমন ভালো কেটেছে, আনন্দে কেটেছে, তেমন অনেকের জীবন থেকে কেড়ে নিয়েছে প্রিয় মানুষকে। নিউ ইয়ারে সেরকম কিছু প্ল্যান নেই আপাতত। এইটা দেখে একটু সেন্ট্রাল, আলিপুর সেন্ট্রাল জেলে যাব একটু। ইচ্ছা আছে যতক্ষণ খোলা থাকে দেখা যাক, কারণ ফ্রেন্ডসরা মিলে একটু পিকনিক করার একটা ব্যাপার আছে। এমনি কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, যা ঠান্ডা পড়েছে খুব খারাপ গেছে, মানে আমার পার্সোনালি খুব খারাপ গেছে। তো বলতে নেই, মানে আমার মাকে হারিয়েছি এই বছরে, ওই জন্য আমার পার্সোনালি খারাপ গেছে বছরটা। যাক, সবাই ভালো থাকুক, খুব ভালো থাকুক, হ্যাপি থাকুক সবাই, এটাই চাই, আর কিছু না। আমরা কথা বললাম বিভিন্ন মানুষের সাথে, তাদের বিভিন্ন প্ল্যান সম্পর্কে জানলাম, তাদের বছরের শেষটা কেমন কাটলো, শুরু কেমন চাইছে, শুরুটা যাচ্ছে কীরকম, এই সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের কথা বললাম। আমরা জানলাম মানুষ কি চাইছে, তারা কিন্তু খুব মজায় কাটাচ্ছে, আর বেশিরভাগ মানুষই কিন্তু বলছে তাদের নতুন বছরটা যেন নতুনভাবে শুরু হোক। ক্যামেরায় রানা আচার্যের সাথে রিপি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। বছরের শুরুতেই দুঃসংবাদ, এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার থেকে 19 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম 111 টাকা। ফলে চাপ বাড়ল রেস্তোরাঁ এবং গাড়ির মালিকদের। নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ, এক ধাক্কায় অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে 19 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বেড়ে হল 111 টাকা। ফলে চাপ বাড়ল রেস্তোরাঁ ও গাড়ির মালিকদের। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। শুক্রবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 1684 টাকা থেকে বেড়ে হচ্ছে 1795 টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল 1580.50 টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে 1691.50 টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম 1642.50 টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম 1739.50 টাকা। তবে গৃহস্থলিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, 2024 সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। গত এপ্রিলে এক ধাক্কায় 50 টাকা দাম বাড়ায় কেন্দ্র, যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা।
তারপর আর দামে কোনো হেরফের হয়নি। নতুন বছরেও কলকাতার 14.2 কেজি সিলিন্ডারের মূল্য থাকছে 879 টাকা। সাধারণত হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ায় নিঃসন্দেহেই তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। ফের এক দফা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। চাপে পড়বেন এলপিজি চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের ওপরও পরোক্ষে মূল্য বৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের শুরুতে নতুন হিসাব। 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট, তামাক ও তামাকজাত পণ্যের উপর 40% হারে জিএসটি বসবে। এই কর জিএসটির অতিরিক্ত হিসেবে ধার্য হবে বলে সূত্রের খবর। আগামী 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্য ও পান মশলার ওপর নতুন করে কর বসতে চলেছে কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে অর্থ মন্ত্রক। নতুন করে কর কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে বর্তমানে চালু থাকা জিএসটি কম্পেনসেশনের সেস। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট, তামাক ও তামাকজাত পণ্যের ওপর 40% হারে জিএসটি বসবে। তবে বিড়ির ক্ষেত্রে জিএসটির হার রাখা হবে 18%। এই কর জিএসটির অতিরিক্ত হিসেবে ধার্য হবে। এর পাশাপাশি পান মশলার ওপরে আরোপ করা হচ্ছে নতুন হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস। অন্যদিকে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি, অর্থাৎ জিএসটির সঙ্গে যুক্ত হবে নতুন করের বোঝা। বুধবারই কেন্দ্রে 2026-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়মের মাধ্যমে তামাক ও গুটকা উৎপাদনে ব্যবহৃত প্যাকিং মেশিনের ক্ষমতার ভিত্তিতে শুল্ক নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে সংসদে 2টি পৃথক বিল পাশ হয়েছিল। সেই বিলের মাধ্যমেই পান মশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি আরোপের পথ প্রশস্ত হয়। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করল, নির্দিষ্ট দিন ঘোষণা করল কেন্দ্র। সরকারি সূত্রে জানানো হয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন কর কাঠামোর ফলে জিএসটি কম্পেনসেশনের সেস পুরোপুরি বাতিল হয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার যুক্তিকে সামনে রেখেই এই কর সংস্কার করার দাবি কেন্দ্রের। নতুন করে শুল্ক কার্যকর হওয়ার কারণে দেশি হোক কিংবা বিদেশি, বিয়ার বাদে প্রায় সব ধরনের মদের দাম বেড়েছে। 750 মিলিলিটারের বিদেশি মদের বোতলের দাম বেড়েছে গড়ে 30 থেকে 40 টাকা। 180 মিলিলিটারের বোতলে বেড়েছে 10 টাকা। দেশি মদের ক্ষেত্রে প্রতিটি প্যাকেটে অতিরিক্ত প্রায় 10 টাকা বেশি দিতে হবে। এর আগে বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল 30 নভেম্বরের মধ্যে পুরনো দামে থাকা সমস্ত মজুদ বিক্রি করে ফেলতে হবে। 1 ডিসেম্বর থেকে বাজারে থাকা সব পণ্য আগের স্টক হোক বা নতুন স্টক, নতুন দামেই বিক্রি করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সময়টা ভালো যাচ্ছে না দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর। চরম অব্যবস্থার জেরে দেশজুড়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় এমনিতেই কেন্দ্রের রোষের মুখে পড়েছে তারা। বড় আর্থিক জরিমানা করা হচ্ছে বিমান সংস্থাটিকে। এবার সেটার উপর চাপল অতিরিক্ত জিএসটি জরিমানা। সময়টা ভালো যাচ্ছে না দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর। চরম অব্যবস্থার জেরে দেশজুড়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় এমনিতেই কেন্দ্রের রোষের মুখে পড়েছে তারা। বড় আর্থিক জরিমানা করা হচ্ছে বিমান সংস্থাটিকে। এবার সেটার উপর চাপল অতিরিক্ত জিএসটি জরিমানা। নিয়ম মেনে জিএসটি না মেটানো ইন্ডিগোকে 458 কোটি টাকা জরিমানার নোটিশ পাঠিয়েছে দিল্লি সরকার। ফলে বিপত্তি আরও বাড়তে চলেছে দেশের বৃহত্তম বিমান সংস্থার। জানা গিয়েছে, ইন্ডিগোকে দিল্লি সরকারের তরফে মোট 458 কোটি 26 লক্ষ টাকার নোটিশ দেওয়া হয়েছে। দিল্লি সিজিএসটি কমিশনের অভিযোগ, 2022-23 অর্থবর্ষে নির্ধারিত কর নিয়ম মেনে শোধ করেনি। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের সিজিএসটি কমিশনের তরফ থেকেও প্রায় 15 লক্ষ টাকার নোটিশ পাঠানো হয়েছে। জিএসটি অফিস থেকে আসা নোটিশের বিষয়টি বুধবারই শেয়ার বাজারকে জানিয়েছে ইন্ডিগো। কিন্তু ইন্ডিগোর দাবি, তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি। সব নোটিশের জবাব দেওয়া হবে এবং আইনি পথে বিষয়টির মোকাবিলাও করা হবে।
ইন্ডিগো বলছে তারা কর সংক্রান্ত নিয়ম মেনেই চলে, প্রয়োজনে আইনি পথে জরিমানার নোটিশকে চ্যালেঞ্জ করবে তারা। উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। সেই ঘটনার তদন্তের জন্য 4 সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। সেই কমিটি রিপোর্টও দিয়েছে, তাতে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ রয়েছে বলেই খবর। ইতিমধ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানা এবং আংশিকভাবে পরিষেবা বন্ধ রাখার শাস্তি দিয়েছে। সেটার উপর আবার চাপছে এই জিএসটি জরিমানার খড়গ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।